আজকে আমি দেখাবো আমার গাছগুলোতে কি দিচ্ছি। সবজি গাছগুলোতে বিশেষ করে লাউ, টমেটো, সিম। তো এই যে দেখুন, হলুদের গুঁড়া আর ছাই, তো এইগুলো মিশিয়ে আমি গাছগুলোতে ছিটিয়ে দিব। এগুলো কীটনাশকের কাজ করে। আর এই যে বোতলটায় দেখতে পাচ্ছেন, এটাতে হলো ভাতের মাড় আর চাপাতির তরল। আর এটা আমি এই বলটার মধ্যে কিছু পানি দিয়ে বাকিটা দিয়ে দিলাম। আজকে গাছগুলোতে কি খাবার দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে হলুদের গুঁড়া ছাইয়ের সাথে মিশিয়ে তারপরে সব গাছগুলোতে আমি ছিটিয়ে দিয়ে দিব। আপনারা এইগুলো দিয়ে দিবেন, তাহলে গাছের পাতা কোঁকড়াবে না। আর এই যে দেখতে পাচ্ছেন সবজির তরল, আমার এটা অলওয়েজ কড়াই থাকে, এটাও আমি দিয়ে দেব। এটাতেও আমি পাতলা করে পানি মিক্স করে দিয়ে দিব। আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদে হয়েছে ব্যাকটেরিয়া মানে কীটনাশকের কাজ করে। খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো দূর করে। এবং এই যে সবজি পচা তরলটা যে আমি তৈরি করেছি, এটার ভিতরে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকে সেগুলো দূর করে দিবে। সেই জন্য একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে এটাকে পাতলা করে, এই যে আমি পানি নিয়ে এসেছি, এই পানির সাথে মিশিয়ে অল্প করে, খুবই পাতলা করে গাছের গোড়ায় দিয়ে মাটিতে দিয়ে দিবেন। তো আমি কিভাবে মাটিতে দিচ্ছি, মাটিতে কিন্তু আমি দেই না, আমি বোতল বসিয়ে দিয়েছি, সেইভাবে আমি পানিগুলো দিয়ে দিব। তো আজকে কি দিচ্ছি, প্রথমে আমি ছাইয়ের গুঁড়াটা ছিটিয়ে দিব। তো দেখতে থাকুন। যদিও আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কারণ আজকে অনেকগুলো গাছগুলোতে দিয়েছি। কিভাবে দিয়েছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না। আর আপনারাও এগুলো শিখে রাখুন, গাছে কিভাবে জৈব পদ্ধতিতে গাছের বিভিন্ন রকমের পোকামাকড় দূর করে। তারপরে আপনার যে সবজিটা হয়, যে ফলটা হয়, বা লাউ হয়, মিষ্টি কুমড়া হয়, যাই হোক, সেগুলো কিন্তু পোকায় আক্রমণ করে। এই ছাইয়ের গুঁড়া ছিটিয়ে দিলে কিন্তু এই পোকার আক্রমণ থেকে ওরা রক্ষা পায়। এবং গাছও ভালো থাকে, গাছের পাতা কোঁকড়ায় না, গাছের পাতাগুলো সতেজ থাকে, গাছের গ্রোথ ভালো হয়, মাটির যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো দূর করে। আর পাতায় ডগায় যেসব বিভিন্ন রকমের পোকামাকড়ে আক্রমণ করে সেগুলো দূর করে এই ছাইয়ের গুঁড়া। তো আপনারা সবাই এইভাবে ছাই ছিটিয়ে দিবেন। তা আমি কিভাবে দিচ্ছি, এই যে আপনার দেখুন, এই যে প্রথমে টমেটো গাছগুলোতে দিয়ে দিব। ছাই কিন্তু অনেক উপকার। আগে আমরা গ্রাম অঞ্চলে যখন থাকতাম, আমার মা চাচিরা দেখতাম এইসব সবজি গাছে এই ছাই ছিটিয়ে দিত। তখন বুঝতাম না যে কেন ছাই ছিটিয়ে দেয়। এখন বুঝি যে ছাইয়ের গুণাবলী কেমন, ছাইয়ের গুণাগুণ কী, ছাই দিলে গাছের কি উপকার হয়। বিশেষ করে টমেটো গাছ, মরিচ গাছ, লাউ গাছ, এই সবজি গাছে ছাইয়ের গুঁড়া অত্যন্ত কার্যকরী এবং অনেক ভালো ফল দেয়। আর পাতা কোঁকড়ায় না, সতেজ থাকে, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয় না, বিভিন্ন রকমের উপকার করে এই গাছগুলোর। তো আপনারা এইভাবে ছাই প্রয়োজনে আপনারা কিনে নেবেন। এই ছাইগুলো কিন্তু আমার দেশি ছাই, দেশ থেকে 1 বস্তা ছাই নিয়ে আসছিলাম, এনে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে আমি এইভাবে সবজি গাছগুলোতে ছাইয়ের গুঁড়া ছিটিয়ে দিই। সিম গাছ, টমেটো গাছ, বরবটি গাছ, বেগুন গাছ, যেই সব সবজি গাছ, সব সবজি গাছই দেওয়া যায়। এখন আমি ওই যে বরবটি গাছগুলোতেও দিয়ে দিচ্ছি, লাউ গাছে দিব। এই যে লাউ গাছগুলিতেও দিয়ে দিচ্ছি। আমার অনেকগুলি লাউ গাছ, এবং মাশাআল্লাহ লাউ ধরতেছে সবগুলো গাছেই, 1টা 2টা করে লাউ ধরতেছে।
গত বছর তো ছাদ বাগানের লাউ ধরাতেই পারি নাই, বহুত চেষ্টা করেছি। তবে অবশ্য এরকম পরিচর্যা করিনি আর অতটা খেয়াল করিনি। এগুলো আমার মরিচ গাছ, এই গাছগুলোতেও আমি ছাই দিয়ে দিচ্ছি ছিটিয়ে। এই যে আমার কফি, ফুলকপি এগুলোতেও দিয়ে দিচ্ছি। মোট কথা যত সবজি আমি বসিয়েছি সবগুলি সবজি গাছেই আমি এই ছাই ছিটিয়ে দিয়েছি। আর সাথে একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিলে আরও ভালো কার্যকরী হয়। মাটির ব্যাকটেরিয়াগুলি দূর হয়। লতা পাতায় যে ব্যাকটেরিয়াগুলি আক্রমণ করে গাছের পাতা খেয়ে ফেলে, তারপরে গাছ কুঁকড়িয়ে যায়, এগুলোও দূর করে। আমি মাঝে মাঝেই কিন্তু এরকম দিই। আপনারা 15 দিন 7 দিন অন্তর অন্তর যদি এইভাবে ছাই ছিটিয়ে দেন তাহলে মাশাআল্লাহ গাছগুলো কোনো ক্ষতি হবে না। অনেক যত্ন করতে হয়, গাছের যত্ন না করলে গাছ ফল দিবে না। শুধু বসিয়ে রাখলাম তাতে কিন্তু গাছে ফলন ভালো হবে না, তার যত্ন করতে হবে, বিভিন্ন রকমের যত্ন করতে হয়। আমরা যেমন মানুষের শরীরে একই খাবার আমরা সবসময় খেতে পারি না, বিভিন্ন রকমের খাবার আমরা খেয়ে থাকি, তার স্বাদও যেরকম শরীরের উপকারও সেরকমই হয়। তো সেই জন্য বিভিন্ন রকমের যত্নই এই গাছের করতে হয়। গাছের কখন কি হয়, বিভিন্ন রকমের রোগ পোকা, বিভিন্ন রকমের সমস্যাগুলো দূর করে এইরকম যদি আমরা পরিচর্যা করি এইভাবে, তাহলে এগুলো দূর হয়ে যায়। কারণ মাটি যখন আমরা দেই, মাটিতে পানি দেই, বিভিন্ন রকমের সেই বিভিন্ন ফাঙ্গাসে আক্রমণ করতে পারে, মাটিটাকে নষ্ট করে দিতে পারে। কারণ যেহেতু আমাদের টবের গাছ, টবের গাছে কিন্তু অন্যান্য মাটির মতো যেসব উপাদান থাকা দরকার সেগুলো কিন্তু থাকে না, সেগুলো কিন্তু আমাদের মাটিতে তৈরি করতে হয়। তো সেই তৈরি করতে গেলে আমাদের বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করতে হয়, খাবারের বলুন সব কিছুরই। তো সেইগুলো করতে হয়। আর মাটিতে নর্মালি গাছ লাগালে এমনি হয়ে যায়, ফলনও ভালো হয়। তার কারণ মাটির ভিতরে যে ধরনের উপাদানগুলো থাকে, রস থাকে, সেগুলো কিন্তু টবের গাছে থাকে না। টবের গাছে নতুন করে আমাদের সেইগুলো তৈরি করে দিতে হয়। তাতে আমরা যতটুকু ফলন পাই মাশাআল্লাহ যথেষ্ট। কারণ মাটির সাথে ছাদের টবের গাছের তুলনা করলে তো চলবে না। মাটি তো অন্যরকম আল্লাহর প্রদত্ত সৃষ্টি, আল্লাহর নেয়ামত। তো আর এইটা তো আমরা নিজেরা কষ্ট করে টবে বসাই, 2-একটা ফল ফুল যা পাই এটাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে। মোটামুটি তাও তো খেতে পারি, নিজেদের পারিবারিক চাহিদাটা মিটে। এই যে আমার এই কফি গাছগুলোতেও দিয়ে দিব। এটা কিন্তু খুবই সহজলভ্য এবং সবার ঘরেই আছে। বিশেষ করে আমরা যারা হাঁড়ি পাতিল মাজা ঘষা করি, এই ছাইটা কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। ছাই দিলে কিন্তু হাঁড়ি পাতিল পরিষ্কার চকচকা হয়। তার কারণ ছাইয়ের মধ্যে এমন কিছু আছে যেটাতে মানে ধক, এবং ওই ধকের কারণে এই গাছের যে পোকামাকড়গুলো আছে সেগুলো দূর হয়ে যায়। তো আমার তো অনেকগুলো সবজি এবার বসিয়েছি বিভিন্ন জায়গায়, কারণ আমাদের ছাদ বাগানে টবগুলো তো ছোট ছোট। তো একটা টবে তো সবগুলো বসানো যায় না, তাই বিভিন্ন রকমের টবে বসিয়েছি, বস্তায় বসিয়েছি, যখন যেটা পেয়েছি সেটাতেই বসিয়েছি। তো এইভাবে দূরে দূরে যেহেতু আমার সবজিগুলো বসানো হয়েছে সেই জন্য দূরে দূরে গিয়েই আমার এইভাবে দেওয়া লাগতেছে। এই যে এখানেও কিছু বরবটি বসিয়েছি, ওই মাচাতেও বসিয়েছি। তো বরবটি কিন্তু সারা বছরই হয়, বেশ ভালোই বরবটি পাই। একটা ভাজি করতে গেলে, একটা মাছের ঝোল করতে গেলে যতটুকু প্রয়োজন মাসাল্লাহ সেইটুক ছাদ বাগান থেকে পেয়ে যাই। তো ছাই দেওয়া প্রায় আমার শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে। তো এইটুকু আমি আবার ওই পিছনে একটা কিছু টমেটোর চারা বসিয়েছি সেটাতে দিয়ে দেব।
একটু ঘুরে ঘুরেই দিতে হয়, একটু সময় লাগে। মানে যখন যেই জায়গা খালি পেয়েছি, এই যে এখানে, কারণ বীজ থেকে আমি চারা তৈরি করছিলাম, অসংখ্য চারা হয়েছিল। তো যতটুকু পেরেছি সবগুলো চারাকেই মানে সংরক্ষণ করে চারা তৈরি করে বিভিন্ন জায়গায় বসিয়েছি। তারপরেও অনেকগুলো চারা বসাতে পারিনি, এখনও অনেকগুলো চারা আছে ওই বেডের মধ্যে পড়ে আছে, যেই বেডে আমি বীজ করেছিলাম। এই যে এখানে ধনিয়া পাতা, টমেটো, ফুলকপি সব একসাথে বীজ বসিয়েছিলাম, সেখান থেকে তুলে তুলে আলাদা আলাদা করে এগুলোকে বিভিন্ন বেডে বসিয়েছি। তারপর এখন এই যে খাবারগুলো রাখলাম তরল, এগুলো গাছের মাটিতে দিয়ে দিব, তাহলে খাবারটাও পেয়ে গেল গাছ। এই যে এই খাবারগুলো এই যে এই বোতলের ভিতরে ভরে ভরে আমি এই খাবারগুলো দিই, সবজির তরল আর ওই যে ভাতের মার পাতলা করে আর চাপাতি, এটা দিয়ে দিলাম। না, চাপাতিতে আছে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, পটাশও বেশি আছে, নাইট্রোজেনও আছে, এইগুলো গাছের জন্য দরকার। তাই এটা থাকলে গাছের পাতা হলুদ হবে না, গাছের পাতা শুকিয়ে যাবে না, গাছ দুর্বল হয়ে পড়বে না, তারপরে শিকড়টা খুব সহজেই মানে চলাচল করতে পারবে। আর ভাতের মারে তো অনেক প্রোটিন, অনেক উপকার, বিশেষ করে সবজি গাছগুলোতে ভাতের মার পাতলা করে যদি আমরা দিই তাহলে অনেক উপকার হয়। আমি তো ভাতের মার ফেলি না, ভাতের মার নিয়ে এসে 2 দিন পর পর পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দিই। কোনো কিছুই আমি ফেলি না, ওই ফেলনা উপকরণগুলো দিয়েই আমি এই রকম বিভিন্ন রকমের খাবার বলেন, টব বলেন, এগুলো আমি তৈরি করি। তো দেখলেন আজকে আমি কি কি খাবার দিলাম গাছগুলোতে। তো আপনারাও এইভাবে নিজেরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খাবার দেন গাছে, গাছের গ্রোথ ভালো হবে, গাছের ফল খুব বেশি দিবে এবং পর্যাপ্ত ফল পাবেন এবং গাছও ভালো থাকবে। এই যে আমি খাবারগুলো তৈরি করেছি, এগুলো কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বিনা পয়সায়। তো এই খাবারগুলো আপনারাও সবসময় তৈরি করে রাখবেন আর 7 দিন পর পর দিবেন, যেহেতু এখন সবজি গাছে ফলন ধরতেছে। সবজি গাছে এখন খাবারটা যদি ঠিক মতো 7 দিন পর পর দেই তাহলে সবজি গাছটা ভালো থাকবে এবং দ্রুত ফুল এবং ফল সবজি আসবে। তাই এখন সবজি গাছের যত্ন খুব বেশি বেশি করতে হবে। খাবার দিবেন, ছাই মিশিয়ে দিবেন, আর কীটনাশক দিয়ে দিবেন, আর ভিটামিন দিয়ে দিবেন। এই 4টা জিনিস পালাক্রমে দিতে হবে, তা না হলে সবজি গাছের যে কোনো রকমের সমস্যা হয়ে গেলে গাছে আর ফলন ধরবে না। আমার মাশাআল্লাহ দেখুন সবজি গাছগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে, কত বড় বড় হয়ে গেছে। যে কয়টার মধ্যে বোতল ছিল না সেই কয়টার মধ্যে এমনিতে পানিটা ছিটিয়ে গাছের মাটিতে দিয়ে দিচ্ছি। আর আমি তো এমনি পানি 2 দিন পর পর দেই, কারণ মাটি ভিজা ভিজা থাকে, শীতকাল অতটা বেশি মাটিটা শোষণ করতে পারে না। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখতেছেন তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন, তাহলে সবসময় আমার এই বাগানের ভিডিওর নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যাবেন। আর যারা ছাদ বাগান করেন তাদেরও উপকার হবে। এই খাবারগুলো আপনারা নিজেরা তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন এটার প্রসেসও আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এইভাবে সবজির যত্ন করবেন, 7 দিন পর পর খাবার দিবেন, আর ছাই, হলুদের গুঁড়া মিশিয়ে দিবেন, তাহলে গাছ ভালো থাকবে, পোকামাকড়ে আক্রমণ করবে না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি।
আর ইউটিউবের বন্ধুরা যারা আমার সাথে আছেন, ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন, তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, কারণ আমি যেই কাজগুলো করি প্রতিদিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কেন সবাই শিখুক, জানুক, এবং সবাই যারা ছাদ বাগান করি কিভাবে করতে হয়, পরিচর্যা কিভাবে করতে হয় বাগানের, সম্পূর্ণ ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের উপকারার্থে। তাই আপনারাও সেইগুলো ফলো করবেন এবং সেইভাবে বাগানের যত্ন করবেন। প্রতিদিনই বাগানের যত্ন করতে হয়। বাগানের যত্ন না করলে বাগানের প্রাপ্তি আপনারা পাবেন না। শুধু গাছ লাগালেই হবে না, গাছের জন্য যে আশা আকাঙ্ক্ষা করে আমরা গাছ লাগাই, সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে আমাদের প্রচুর গাছের যত্ন করতে হবে, বাগানের যত্ন করতে হবে, এবং বিভিন্ন রকমের খাবার দিতে হবে। নিজেরা তৈরি করে সেই সব খাবার আমরা দিব, আর বাইরের কেনা খাবার আমরা দিব না। তাহলে ওই খাবারের মধ্যে যে ধরনের খারাপ কিছু আছে সেইগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি হবে। তাই আমরা নিজেরাই তৈরি করে খাবারের যোগান দিব এবং গাছ ভালো থাকবে, আমাদের বাগান করাটাও সার্থক হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।